2 রাউন্ড গুলি করবে আর 10 রাউন্ড গুলি ছুড়ে দেবে। সোজা কেমনে না হয় বিএসএফ। আবার আমরা বেশ দক্ষ, আমাদের সৈনিকরা বেশ দক্ষ। সীমা অতিক্রম করলে আমরা তাই করব, এবং কি কৌশলে করতে হবে তাও আমরা জানি, আর কি উত্তর দিতে হবে তাও আমরা জানি। কোনোভাবে আপনি নিরস্ত্র লোককে গুলি করতে পারেন না। এটা একদম চরম অভদ্র হইলে যা হয়, ভারত সেই পর্যায়ে চলে গেছে। ভারতের সেনাপ্রধানকে তোয়াজ করার কোনো কারণই নাই, এটা ভুয়া। ও কি করার আছে? ও বাংলাদেশের ঢুকে যেতে পারবে না তো, ও ভালো করে জানে বাঙালি কতটা কঠোর আর বাঙালি সেন্টিমেন্ট কতখানি। ইভেন পশ্চিমবঙ্গের লোকেরা আমাদের সাহায্য করবে, ত্রিপুরার লোকেরা আমাদের সাহায্য করবে। ভারতের সেনাবাহিনী মানে আমলে নেওয়ারই দরকার নাই। আমরা 71 সালে আমরা ছিলাম 7.5 কোটি, ছিল 5.5 কোটি। ওদের কাছে অনেক পাওনা আছে, বন্ধুত্ব বা আমাদের ধর্মীয় বিধান বা ধর্মীয় বন্ধুত্ব বলেন, আমাদের বন্ডেজ থেকে আমরা দাবি করব আমাদের বিপদে তারা থাকবে, আমাদের সাহায্য করবে, একে অপরের উপর নির্ভরশীল হব। এবং সামরিক চুক্তি দরকার, ভারতের সব শেষ হয়ে যাবে। আপা মহসিন ভাই যেটা বলছে, একদম দীর্ঘমেয়াদী বসে সকল দল মত সকল শ্রেণীর লোক নিয়ে একটা দীর্ঘমেয়াদী ভাবে জাতীয় ঐক্য, আমাদের চার্টার অফ রুল অফ ল, চার্টার অফ ডিউটিস কি হওয়া উচিত, ডেমোক্রেসির মূল ধারাগুলিকে বিশ্লেষণ করে একটা আমার ফ্রেমওয়ার্ক বানাতে হবে। ওর মধ্যে চলে আসবে পররাষ্ট্রনীতি, সংবিধান, সবকিছু চলে আসবে। এটা জরুরি করা দরকার, এটা রাষ্ট্রের স্বার্থে করা দরকার, দেশের সার্বভৌমত্ব এবং দেশের অস্তিত্বের জন্য, যেন কখনো কোনো ভুল পথে না যায়। আর যেটা আপনি বললেন বিএসএফ এর যে সমস্যাটা, আজকে দেখেন ডিজিবিডিআর, এই ডিজিবিডিআর ছিল হাসিনার সময়, তার ব্যবহার কিন্তু পাল্টে গেছে। সে ইনডাইরেক্টলি হুমকি দিছে অবৈধ ভারতীয়রা বাংলাদেশে ঢুকলে তার সাথে সেরকম আচরণ করা হবে না। অর্থাৎ আইন, প্রচলিত আইনে যেটা হয়, আমরা আলোচনা করে বিএনপির মধ্যে হ্যান্ড ওভার করে দিই, সেটা করবো না। আমি জেলে পড়বো, তাকে অবৈধ অনুপ্রবেশে দণ্ড দিব, তারপরে হোম মিনিস্ট্রি থেকে ফরেন মিনিস্ট্রিতে চিঠি লেখা হবে, তারপরও ভারতে যাবে ফরেন মিনিস্ট্রিতে, ওখান থেকে ওদের হোম মিনিস্ট্রির চক্কর ঘুরে আসতে কয়েক বছর। এটা সহজ করার জন্য আমরা দুই দেশের সাথে আলোচনা করি। বাট বিএসএফ যদি গুলি ছুড়ে, তার জন্য আমাদের কঠোর হইতে হবে। আমি মনে করি সব জায়গায় কিন্তু গুলি ছুড়ে না। আপনি দেখেন পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের রক্ষা করার জন্য ভারতের সৃষ্টি শান্তি বাহিনী, জিয়া রহমান সৃষ্টি করছিলেন ভিডিপি, তাদেরকে আমরা অস্ত্র দিতাম, তারা সন্ধ্যার সময় নিয়ে যেত, আবার সকালবেলা জমা করে যেত। আমি নিরাপত্তা দিতে পারতেছি না, পুলিশ নিরাপত্তা দিতে পারতেছে না, সুতরাং তাদেরকে প্রশিক্ষণ সহ অস্ত্র দেওয়া হইতো, তারা আবার অস্ত্র ফেরত দিত। এখন যেসব এলাকায় এই ঘটনাগুলি ঘটে, সেসব এলাকায় উচিত সামরিক প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে তাকে সাহায্য করা। এই ধরনের কর্মকাণ্ড যদি একটু চেষ্টা করে ভারত, আমার মনে হয় সোজা হয়ে যাবে। তবে আমাদের উচিত এখন বলা, আমরা বাঙালি বিএসএফ চাই। সীমান্তে আমরা দুই পাশের লোকই কিন্তু বাঙালি। সমস্যা হলো ভিন দেশের, মানে অন্য জাতির লোক এখানে বিএসএফ, সে আমাদের দুই দেশের কথা বোঝে না, ভাষা বোঝে না, সংস্কৃতি মূল্যবোধটা বোঝে না। কিন্তু একে অপর আমরা আত্মীয়ই ছিলাম আগে, তার কাটা বেড়া দিয়ে এই আত্মীয়তা কাটা যায় না। তো ওখানে দরকার বাঙালি বিএসএফ। আমি মনে করি এই জায়গায় সোচ্চার হওয়া উচিত। অথবা আমি হলে যেটা করতাম, সে সুযোগ আমার এখন নাই, আমি ওই সরাসরি বিএসএফ কে গুলি করতাম। 2 রাউন্ড গুলি করবে আর 10 রাউন্ড গুলি ছুড়ে দেব। সোজা কেমনে না হয় বিএসএফ। আবার আমরা বেশ দক্ষ, আমাদের সৈনিকরা বেশ দক্ষ। সীমা অতিক্রম করলে আমরা তাই করব, এবং কি কৌশলে করতে হবে তাও আমরা জানি, আর কি উত্তর দিতে হবে তাও আমরা জানি। কোনোভাবে আপনি নিরস্ত্র লোককে গুলি করতে পারেন না। এটা একদম চরম অভদ্র হইলে যা হয়, ভারত সেই পর্যায়ে চলে গেছে। আমি মনে করি ভদ্রতার সীমা আছে। ওই আশরাফ ইনফেন্ট্রি অফিসার, আমরা একই লাইনের অফিসার, আমরা ইশারা দিলেই সব সমাধান হয়ে যাবে। ভারতের বিএসএফ বুঝতে পারবে আমাদের ব্যবহার কেমন। আমার মনে হয় তারপর দেখেন আজকে অনেক দিন পর আমার ভালো লাগলো, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু ভালো কথা বলছেন তার আলোচনায়, অনেক দিন পর ভালো লাগছে যে একটা গুণগত মান এবং ভালো একটা উপদেষ্টার মতো আছে কথা বলছেন। এবং ওকে একটা ব্যাটালিয়ন হয়েছে, অ্যাক্টিভ দেখা গেছে, অনেক অ্যাক্টিভ, মানে অনেক চরম অ্যাক্টিভ। এবং ওই আপনি দেখেন আমাদের টেকনাফটা একটু বেকায়দা জায়গায় আছে, সুতরাং টেকনাফের একটা ব্যাটালিয়ন আছে,
এবং সেটা থেকে সেন্ট মার্টিন দরকার। আর একটা ব্যাটালিয়নকে অ্যাডপ্ট করা হলো। আরাকান একটা, যদিও একটা আরাকান রাজ্য না, মায়ানমারের অংশ। কারণ আমাদেরকে এখন মায়ানমারের সাথে সম্পর্ক রক্ষা করতে হচ্ছে, আরাকানের সাথে সম্পর্ক রক্ষা করতে হচ্ছে। প্রোটোকল দুইটা, আরাকানের সাথে আবার ফর্মাল সম্পর্ক রক্ষা করাও যাচ্ছে না। এটা টেকনিক্যাল প্রবলেম আছে, স্ট্রেংথ বাড়ানোর দরকার আছে। আমার ভালো বুদ্ধিমানের কাজ করছে, আমার মনে হয় এটা অনেক ফল দিবে। সেনাপ্রধান যেটা বলেছে, মানে ভারতের সেনাপ্রধান কয়েকদিন আগে যেটা বলেছে যে নির্বাচিত সরকার আসলে ভালো সম্পর্ক হবে, তাহলে কি ওনারা এখন মানে এটা নির্বাচিত সরকার নাই দেখে এগুলো করাচ্ছে কিনা? আপা, ভারতের সেনাপ্রধানকে তোয়াজ করার কোনো কারণই নাই, এটা ভুয়া। ও কি করার আছে? ও বাংলাদেশের ঢুকে দেখতে পারবে না তো, ও ভালো করে জানে বাঙালি কতটা কঠোর আর বাঙালি সেন্টিমেন্ট কতখানি। ইভেন পশ্চিমবঙ্গের লোকেরা আমাদের সাহায্য করবে, ত্রিপুরার লোকেরা আমাদের সাহায্য করবে। ভারতের সেনাবাহিনী মানে আমলে নেওয়ারই দরকার নাই। আমাদের উচিত পাকিস্তানের সাথে বাণিজ্য সমস্যাগুলি সমাধান করা। আমরা যেন এই খাদ্য শস্য যেন ভারতের উপর নির্ভরশীল না হই, এটাই যথেষ্ট ভারতের জন্য। এবং ওই সহজ যাতায়াত যেটা করে দিচ্ছে, আরো সহজ করা উচিত পাকিস্তানের। আমরা অনেক কিছু পাকিস্তানের কাছে পাই। আমরা 71 সালে আমরা ছিলাম 7.5 কোটি, ছিল 5.5 কোটি। ওদের কাছে অনেক পাওনা আছে। বন্ধুত্ব বা আমাদের ধর্মীয় বিধান বা ধর্মীয় বন্ধুত্ব বলেন, আমাদের বন্ডেজ থেকে আমরা দাবি করব আমাদের বিপদে তারা থাকবে, আমাদের সাহায্য করবে, একে অপরের উপর নির্ভরশীল হব। এবং সামরিক চুক্তি দরকার। ভারতের সব শেষ হয়ে যাবে আপা, যা সামরিক চুক্তি, একে অপরের বন্ধু হিসেবে থাকবে। আমার মনে হয় কোনো সমস্যা নাই, সব আমাদের মধ্যেই নিয়ন্ত্রণে আছে। উপদেষ্টারা একটু সচেতন হোক, তাদেরকে আমরা সাহায্য করব, তাদেরকে আমরা সাথে রাখবো, তাদেরকে আমরা আফল করব যেন তারা একটা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছেন এবং নির্বাচন দিয়ে যেন কলঙ্ক মুক্ত থাকি। আমরা নির্বাচনে যেন কলঙ্ক না থাকে। এই কলঙ্ক মুক্ত হওয়ার জন্য আমি মনে করি সালাম ভাই একমত হবেন, সবাই যাতে আমরা ভোট দিতে পারি, আমার ভোট যেন অন্য কেউ না দেয়। এটার জন্য একমাত্র পথ হলো নিরাপত্তা ভালো থাকে। এই নিরাপত্তা ভালো করতে গেলে একদিনের জন্য তো এত পুলিশ আনা যাবে না। প্রতি সেন্টারের জন্য একমাত্র গ্রহণযোগ্য পুলিশ থাকে। এই জন্য 3 বারে যদি করেন, 3 সপ্তাহে করেন, আমার মনে হয় সমস্যার সমাধান হবে। আপা ধন্যবাদ।